আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের বেসিক আরবিক ফর বিগিনার্স কোর্সের 7ম নাম্বার দার্স। আমাদের এই ছোট্ট একটা কোর্সের আমরা জানি আমাদের টোটাল দার্স ছিল হচ্ছে কয়টা? আমাদের টোটাল 8টা দার্স ছিল। হ্যাঁ, 8টা টোটাল দার্স ছিল। তার মধ্য থেকে অলরেডি 6টি দার্স সম্পূর্ণ হয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের 7ম নাম্বার দার্স এবং আমাদের কথা অনুযায়ী আমরা 7ম নাম্বার দার্সে কি কি পড়বো এটা আমরা আগে থেকেই জানি। তারপর আমরা আবার একটু দেখে নিচ্ছি আমাদের টোটাল 3টা বিষয়ের উপর আলোচনা ছিল। এর মধ্যে 1 নম্বর হচ্ছে গত দার্সের পুনর্পাঠ। হ্যাঁ, গত দার্সে আমরা কি কি পড়েছিলাম এটা একটু প্রথমে দেখে নিব। আপনাদের এই যে এদাফত নিয়ে বেশ কিছু কনফিউশন ইত্যাদি দেখলাম তৈরি হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব। সুতরাং এই আলোচনা যখন চলবে তখন যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে আমাদের মাফউলু বিহি এর আলোচনা। হ্যাঁ, মাফউলি বিহি কাকে বলে আমরা গত দর্শে দেখেছিলাম, ফেআইল এবং ফাইল, তাই না? যে যাহাবতু আমি গিয়েছি, তারপর হচ্ছে ফাতাহতু আমি খুলেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি খুলেছি আমি? যেমন আমি দরজা খুলেছি, তাহলে দরজাটাকে যে খুললাম, ঠিক আছে, এটার অবস্থানটা কি হবে? ঠিক আছে, ইত্যাদি বিষয়গুলো। বাড়িতে আসা হয়েছে তো আশপাশ থেকে অনেক বাচ্চা কাচ্চার কান্না ইত্যাদি শোনা যাবে, এটা একটু করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মাফউলে বিহি এর আলোচনা এটা। নাম্বার 3 হচ্ছে ফেয়ালে মুদারে আমর নাহি এর আলোচনা। হ্যাঁ, ফেয়ালে মুদারে আমরা এটা দেখেছিলাম যে আরবি ভাষাতে ফেল অর্থাৎ ভার্ব হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে ফেয়ালে মাদি, অতীতকাল, যেটা বুঝাচ্ছে, আমরা ওটা অলরেডি শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে বাকি যারও 3টা প্রকার ছিল, ফেয়ালে মুদারে মানে যেটা বর্তমান ও ভবিষ্যৎ বুঝায়, আর একটা হচ্ছে আমর এবং নাহি মানে আদেশ ও নিষেধ। ঠিক আছে, তিনটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, দার্সটা একটু দীর্ঘ হতে পারে, এটা শুরুতে একটু বলে দেওয়া যাতে করে সবাই সেভাবে একটু প্রস্তুত থাকেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে গত দার্সের পুনর্পাঠটা কি ছিল। আমাদের গত দার্সের পুনর্পাঠের মধ্যে আমরা গত দার্সে আলোচনা করেছিলাম, প্রধান একটা আলোচনা সেটা হচ্ছে ফেয়ালে মাদি এর আলোচনা। আরবি ভাষার সকল শব্দ প্রথমত 3 প্রকার, তাই না? এটা আমরা জানি যে ইসিম, ফেয়াল, হরফ। ফেল বলা হয় ওই সকল শব্দকে যার মাধ্যমে কাজ করা বা হওয়া বোঝায় এবং তা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো একটি কালকে নির্দেশ করে। তারপরে হচ্ছে প্রতিটি ফেয়ালের একটি উৎস থাকে, সেই উৎসের বিবেচনাতেই, হ্যাঁ দ্যাটস রেকর্ড হচ্ছে, আহ, প্রতিটি ফেয়ালের একটি উৎস থাকে, সেই উৎসের বিবেচনাতেই ফেলগুলো বিভিন্ন প্রকার উচ্চারণে বিভক্ত হতে থাকে। হ্যাঁ, এটা মূলত কি জন্য বলা হয়েছিল যে প্রত্যেকটা ফেলের একটা উৎস থাকে। উৎস কোনটা আমরা জানি, ওই যে মাসদার দেখানো হয়েছিল, তাই না? যে একটা মাসদার থাকে, সেখান থেকে বাকিগুলো কি আস্তে আস্তে বের হতে থাকে, তৈরি করা হয়। তারপরে হচ্ছে ফেল 4 প্রকার, মাদি, মুদারে, আমর, নাহি। ফেলের উচ্চারণগত কাঠামো নির্ণয়ের জন্য যেই কাঠামো ব্যবহৃত হয় তাকে বলা হয় বাব, তাই না? বাবকে আমরা একটা ক্যাটাগরি হিসেবে মানে ডিফাইন করেছিলাম বা ধরেছিলাম। বাব মানে হচ্ছে গিয়ে মূলত দরজা, প্রত্যেক দরজার অধীনে কিছু মাসদার থাকে, সেই মাসদারের উপর ভিত্তি করে তার উচ্চারণ কাঠামো বিভিন্নভাবে নির্ণয় হয়ে থাকে, তাই না? মোট বাব হচ্ছে গিয়ে টোটাল 43টা, তবে তার মধ্যে বহুল প্রচলিত হচ্ছে 12-13টা মাত্র। প্রত্যেক বাবের নাম উচ্চারণ কাঠামো ভিন্ন ভিন্ন। আমাদের এই মানে বেসিক কোর্সে আমরা বাব হচ্ছে শুধুমাত্র ওই 5টা সম্পর্কে পরিচয় পেয়েছিলাম, এর মধ্যে থেকে একটার প্র্যাকটিক্যাল আমরা দেখব, বুঝতে পেরেছেন? কারণ এটা অনেক দীর্ঘ বিষয়। কারণ এই যে ফেল, যেমন আমাদের যেই মূল ব্যাচটা বা মূল যে কোর্সটা, যে বেসিক টু অ্যাডভান্স, ওখানে টোটাল 50টা দার্স, এর মধ্যে 15 বা 16 দার্সের মধ্যেই হচ্ছে ফেলের আগের যে আলোচনাটুকু থাকে, প্রাথমিক ফান্ডামেন্টাল বিষয়গুলো, সেটা হয়ে যায়। তারপরে এই 16 নম্বর দার্স থেকে নিয়ে 40 নম্বর দার্স পর্যন্ত হচ্ছে এই বাবগুলো নিয়ে আলোচনা করা হয়, বুঝতে পারতেছেন? মানে প্রায় 25টার দার্স। ঠিক আছে, তা তো আর এখানে মাত্র অল্প কয়েকটা দার্সে কখনোই সম্ভব না। জাস্ট আপনাদেরকে মূলত বিষয়টা বুঝিয়ে দেওয়া, যেমনটা আমরা বলেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্যই কোনটা, যে আরবি ভাষা সংক্রান্ত যেই আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে বা একটি থাকে, যেটা কিভাবে শেখা সম্ভব, এত কঠিন বিষয়, সেই ভুল ধারণাটা দূর করা। হ্যাঁ, এবং এর সাথে একটা সংশ্লিষ্টতা গড়ে তোলা। আচ্ছা, এরপর আমরা যদি সামনে দেখি যে তেমনই একটি বাব হলো বাবু ফাতাহা ইয়াফতাহু, তাই না? এখানে আমরা কি দেখেছিলাম? টোটাল সম্ভবত 5টা বাব দেখেছিলাম, যে নাসরা, দরাবা, সামিআ, কারুমা, আরেকটা হচ্ছে হাসিবা। আচ্ছা, ফেল মাদি হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে অতীতে ঘটেছে এমন কোনো কাজকে বোঝানো হবে, যেমন সে গিয়েছে, জায়েদ গিয়েছে, আমি গিয়েছি। ঠিক আছে, এখানে যাওয়া বোঝাচ্ছে এবং সেটা অতীতে ঘটছে, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। আর এটার
আরবি ভাষার যে ক্রিয়া সেটা হচ্ছে এই যে আমরা ফরম্যাটগুলো দেখেছিলাম যে যাহাবা যাহাবাত হলো গায়েব এর সিগা, আর গায়েব কোনগুলো এটা আমরা জানি যে থার্ড পারসন বোঝাচ্ছে, যেহেতু এগুলো থার্ড পারসনের জন্য ব্যবহৃত হবে। আর থার্ড পারসন আমরা বুঝতেই পারতেছি, আমরা বলি হচ্ছে যে সে, তা সে তো হচ্ছে আমাদের সামনে উপস্থিত থাকে না, তাই না? আর যার কারণে আরবিতে বলা হয় গায়েব। আর গায়েব শব্দটা তো আমাদের অনেকটা বাংলার মতোই, যে কোথায় গায়েব ছিলি সারাদিন, তাই না? এই আর কি। তারপর হচ্ছে যাহাবতা যাহাবতি, এটা হলো হাউদারের সিগা, যেহেতু এগুলো সেকেন্ড পারসনের জন্য ব্যবহৃত হবে, কারণ হাউদার মানে আমার সামনে যিনি উপস্থিত তাকে আমরা সম্বোধন করি, যার কারণে হাউদার মানে হচ্ছে কি উপস্থিত। এই যে আমরা বাংলাতে বলে না যে বান্দা হাজির, এই হাজির মূলত হচ্ছে গিয়ে আরবিতে এই যে হাউদার এখান থেকে আসছে, ঠিক আছে? বান্দা হাজির মানে উপস্থিত আর কি। তারপর হচ্ছে যাহাবতু, এটা হলো মুতাকাল্লিমের সিগা, মানে হচ্ছে যিনি মুতাকাল্লিম মানে বক্তা। হ্যাঁ, এখন যিনি কথা বলেন যে আমি, মানে ফার্স্ট পারসন যেটা, সেহেতু সবসময় নিজেকে উদ্দেশ্য করে কথা বলে, তাই না? মানে নিজেকে উদ্দেশ্য করে বলতে নিজেকে মিন করে যে আমি, আমরা ইত্যাদি। সুতরাং ফার্স্ট পারসনকে আরবিতে বলা হয় কি মুতাকাল্লিম। সুতরাং যাহাবতু হলো মুতাকাল্লিমের সিগা, যেহেতু এটা ফার্স্ট পারসনের জন্য ব্যবহৃত হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর আরেকটা আলোচনা ছিল, সেটা হচ্ছে ফাইলের আলোচনা। কর্তাকে বলা হয় ফাইল, আর প্রতিটি ফাইলকে আলাদাভাবে সিগা বলে। ইলা একটি হচ্ছে গিয়ে হারফে জার, যেমনটা আমরা দেখেছিলাম যে আমি বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়েছি, ঠিক আছে? আমি বাড়িতে গিয়েছি। সুতরাং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে যাহাবতু ইলাল বাইতি। আচ্ছা, এটা তার পরের শব্দকে সর্বদা জেড দেয়। এটা আমরা জানি যে হরফে জর এটা যখন আসে তখন সে একটা কাজ করে, সেটা হচ্ছে যে তারপরে যেই শব্দটা আসে সেই শব্দটাকে সবসময় কি করে, জেড দেয়, তাই না? আচ্ছা, আমরা এটা একটা হালকা উদাহরণ দেখে ফেলি। এই যে যেমন আমরা যখন বলবো যে যাহাবতু, এরপরে যদি বলি বাড়িতে যেতে চাই, বাড়িতে গিয়েছি, তাহলে হবে কি বাড়ির দিকে, যে ইলা, ইলাল, যাহাবতু ইলাল বাইতি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল বাইত শব্দটা কি করা হয়েছে, জেড দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলতে চাই যে জায়েদ মসজিদে গিয়েছে, তাহলে কি বলতে হবে, যে যাহাবা সাইদুন ইলাল মসজিদি। ঠিক আছে, যাহাবা সাইদুন ইলাল মসজিদি। এই যে ইলা শব্দটা যখনই কোনো শব্দের শেষে মানে শুরুতে আসে, সেটা এসে তার সেই শব্দের শেষে কি করে দেয়, জেড দিয়ে দেয়। আর এই জেড দেওয়ার ব্যাপারটা আমরা জানি যে সমস্ত শব্দ জেড হয় না, কিছু শব্দ মুআরাব থাকে, মাবনি থাকে ইত্যাদি, শুরু থেকে আপনারা সবকিছু জেনেছেন। ঠিক আছে। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের আজকের যেই পিছনে যে দার্স ছিল তার সংক্ষিপ্ত এতটুকু। হ্যাঁ, আর ওই যে ফেয়ারলে মানে মুদাফ মুদাফ ইলাইহি নিয়ে একটা ছোট্ট কনফিউশন আছে, এটা ইনশাআল্লাহ দার্সের শেষে এটা ক্লিয়ার করা হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর ফাইলের ব্যাপারে একটা কথা বলা হয়েছিল যে ফাইল সর্বদা ফেলের পরে আসবে, কখনোই তার আগে আসতে পারবে না। আর যাহাবতা যাহাবতি যাহাবতু সর্বাবস্থায় এগুলোর ফাইল হবে, তার সাথে যুক্ত তাতিতু। ঠিক আছে, যাহাবতা যাহাবতি যাহাবতু এই তিনটা যে ফেল, এই তিনটা ফেলের ফাইল অর্থাৎ কর্তা যিনি, সেটা সর্বদা কি হবে, যে তাতিতু এগুলোই হবে। ঠিক আছে, এগুলোর জন্য আলাদা ফাইল থাকতে পারবে না, কারণ যেখানে আমি বলতেছি তুমি করেছো, সেখানে তো তুমিটাই ফাইল, তাই না? এটাই আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার হচ্ছে আমাদের আজকের যেই মূল আলোচনা, 1 নম্বরে ছিল হচ্ছে মাফউলে বিহি এর আলোচনা। ঠিক আছে, আপনারা গত দার্সে নতুন কিছু মাসদার ছিল, তার মধ্যে এটা ছিল যে আল ফাতহু অর্থ হচ্ছে খোলা। সেখানে আমরা কিছু উদাহরণ দেখেছিলাম যে ফাতাহাত তিলমিদু, ছাত্রটি খুলেছে। এখন কি খুলছে, সে খুলেছে আল বাব, দরজা। তাহলে কি হবে, ফাতাহাত তিলমিদুল বাবা। ঠিক আছে, এখানে ব্যবহারটা প্রথমে আমরা একটু দেখি, পরে নিয়ম কানুন দেখবো। হ্যাঁ, বা ফাতাহতু আমি খুলেছি আল বাবা, এখানে বাবুন অর্থ হচ্ছে দরজা, তাই না? তার শুরুতে যদি আলিফ লাম চলে আসে তাহলে আল বাবু, সেখান থেকে ফাতাহতুল বাবা আমি দরজা খুলেছি। তবাখতু তাআমা আমি খাবার রান্না করেছি। রফাআতুল কিতাব আমি কিতাবটি উঁচু করেছি। এখানে খোলা, রান্না করা, উঁচু করা এগুলো হচ্ছে ফেল, কাজ বা ক্রিয়া। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে ক্রিয়া মানে একটা কাজ, এবং ছাত্রটি আমি এগুলো হচ্ছে ফাইল, কর্তা বা যে কাজটি করেছে। আর এই কর্তার কাজগুলো অ্যাপ্লাই হয়েছে দরজা, খাবার ও কিতাব এগুলোর উপর।
তাই না? আমরা দেখতে পাচ্ছি ছাত্রটি খুলছে, কারে খুলছে? দরজাটারে খুলছে। আমি খুলছি, কারে খুলছি? দরজাটাকে খুলছে। তার মানে খোলাটা অ্যাপ্লাই হয়েছে কার উপর গিয়া? দরজার উপরে। তবাখতু তাআম, আমি খাবার রান্না করছি। রান্নাটা কাকে করা হয়েছে? তাআমকে। কিতাব উঁচু করেছি, কাকে করছি? কিতাবটাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে খোলা, রান্না করা, উঁচু করা, এগুলো হচ্ছে কি কাজ। করছে কে? ছাত্র করছে এবং আমি করছি। এটা কার উপর অ্যাপ্লাই হয়েছে? অ্যাপ্লাই হয়েছে গিয়া এই যে দরজা, খাবার ও কিতাব, এগুলোর উপর। আর যেইগুলোর উপর মূলত কাজটা অ্যাপ্লাই হয় এগুলোকেই বলা হয় মাফউলে বিহি। ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে কি মাফউলে বিহি। আর মাফউলে বিহি এর একটা নিয়ম হচ্ছে এটাতে সর্বদা জবর দিতে হবে। যেমন আমরা ফাইলের ক্ষেত্রে দেখছি না, যে ফাইল, এই যে ফাতাহাত তিলমিযু, ফাইল সর্বদা কি হবে? পেশ হবে। আর মাফউল যেটা হবে, মাফউল টোটাল 5 প্রকারের। হ্যাঁ, আমরা একটা পড়তেছি আপাতত। হ্যাঁ, যে তার মধ্যে যেটার অ্যাপ্লাই হবে মাফউল, সেটা সর্বদা কি হবে? জবর যুক্ত হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে এই বিষয়গুলো একটু বলা হয়েছে আবার, যে মনে রাখতে হবে। আমরা একটা বিষয় জানি যে আমাদের মনে রাখতে হবে শিরোনামে যেই কথাগুলো থাকে সেগুলো মূলত হচ্ছে ব্যাকরণিক আলোচনা থাকে, মানে সংক্ষিপ্ত যে ব্যাকরণ, যেটা মৌখিক বলা হয় সেটাই লিখে দেওয়া হয়। এক নম্বর হচ্ছে মাফউলে বিহি সর্বদা জবরযুক্ত হবে, যেমন একটু পূর্বেই বলা হলো। শব্দ বিবেচনায় কখনো এক জবর, কখনো দুই জবর, আবার কোনো শব্দে সেটা দেখা যাবে, আবার কোনো শব্দে সেটা দেখা যাবে না। তবে ধরে নিতে হবে এটা জবর হয়েছে, কেননা মাফউলে বিহি মানেই সেটা জবরযুক্ত হবে। এইগুলোর উদাহরণ আমরা ইতিপূর্বে দেখে আসছি। যেমন এই যে এক জবর কোথায়, এমন কিছু শব্দ থাকে যেখানে দুই জবর হয় না। যেমন এমন কোনো শব্দ আসলো যার শুরুতে একটা আলিফ লাম আসলো, তাহলে দুই জবর হবে না। আবার দেখা গেছে একটা শব্দ আসলো যার শুরুতে আলিফ লাম আসলো না, সেখানে দুই জবর হবে। যেমন আমি বললাম যে ফাতাহতুল বাবা, দরজাটি খুলছে। আমি বললাম যে ফাতাহতু বাবান, আমি একটা দরজা খুলছি। তাই না? ফাতাহতু বাবান হয়ে গেল। যেমন আমরা যদি একটু লিখিত আকারে দেখি, যেমন এখানে আমরা বললাম যে ফাতাহতু আল বাবা, তাই না? এটা উদাহরণ আমরা ওখানেই দেখছি, আমি দরজাটি খুলেছি। এখন আমি যদি বলি একটা দরজা খুলছি, যে ফাতাহতু বাবান, যে আমি একটা দরজা খুলছি। ঠিক আছে, তো এই কথাটা যখন বলা হচ্ছে, তখন এখানে কিন্তু এই যে তানবিন হয়েছে, দেখছেন? ঠিক আছে, ফাতাহতু বাবান, আমি একটা দরজা খুলছি, কারণ এখানে এটা নাকেরা হয়েছে, সুতরাং তাকে তানবিন দিতে হয়েছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে মাফউলে বিহি সাধারণত ফেইল ও ফাইলের পরে আসবে, এটাই নরমাল ধারাবাহিকতা। তবে কখনো কখনো তা ফাইলের আগে আসতে পারে, আবার ফেইলেরও আগে আসতে পারে। বুঝতে পেরেছেন? কখনো ফাইলের আগে আসতে পারে, আবার কখনো ফেইলেরও আগে আসতে পারে। মাফউলে বিহি এটা আসার অনুমতি আছে, কিন্তু স্বাভাবিক ধারাবাহিকতা, মানে একদম একটা বাক্য গঠনের প্রাথমিক যে ধারাবাহিকতা থাকে সেটা হচ্ছে আগে ফেইল থাকবে, তারপরে ফাইল থাকবে, তারপরে হচ্ছে কি মাফউল থাকবে। যেমন আপনার প্রত্যেকটা বাক্যের মধ্যে এটা দেখবেন, যে ফাতাহা যাইদুন বাবাল মসজিদি, সায়েদ মসজিদের দরজা খুলেছে। এখানে দেখেন বাবুল মসজিদি ছিল, অর্থ ছিল কি? মসজিদের দরজা। সেখান থেকে আল মসজিদি এটাতে জের হইছে, কিন্তু বাবাতে জবর হইছে। কেন বাবাতে জবর হইছে? কারণ এটা মাফউলে বিহি হইছে ফাতাহা এর। আর আল মসজিদে জের হইছে কেন? কারণ এটা মাফউল, মানে এটা হচ্ছে মুদাফ ইলাইহি হইছে। ঠিক আছে, যার কারণে এটাতে জের হইছিল। বুঝতে পেরেছেন? যাইদুনে পেশ কেন হইছে? কারণ এটা ফাইল হইছে। বুঝতে পেরেছেন? আর এই যে ধারাবাহিকতাটা আমরা দেখতেছি, যে ফেইল, ফাইল এবং মাফউলে বিহি। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়া আরবি ভাষার ফেইলে যেই ক্রিয়ামূলক যে বাক্যগুলো থাকবে তার সাধারণ ধারাবাহিকতা। ফাতাহাত ফাতিমাতু বাবাল বাইতি, ফাতিমা ঘরের দরজা খুলেছে। তবাখা যাইদুন, তবাখা যাইদুন তাআমাল গাদাই, জায়েদ দুপুরের খাবার রান্না করেছে। তবাখাত খাদিজাতু তাআমাল আশাই, খাদিজা রাতের খাবার রান্না করেছে। তবাখতু তাআমা, আমি খাবার রান্না করেছি। ফাতাহতিল কিতাবা, তুমি কিতাব খুলেছ। রফাআতুল কালামা, আমি কলম উঁচু করেছি। রফাআতুল কুরসিয়্যা, এখানে কিন্তু সবগুলো মাফউল দেওয়া হয়েছে। হ্যাঁ, যে রফাআতুল কুরসিয়্যা, আমি কুরসি উঁচু করেছি। সাবাহতু, আমি সাঁতার কেটেছি। সাবাহা যাইদুন, জায়েদ সাঁতার কেটেছে। সাবাহাত শাবাবাতু, শাবাবা সাঁতার কেটেছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে সাবাহার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো মাফউলি বিহি নেই। হ্যাঁ, আমরা যে ফেলের ক্ষেত্রে বলেছিলাম যে ফেল দুই ধরনের হয়, একটা হচ্ছে ফেলে লাজিম, একটা ফেলে মুতাআদ্দি। ফেলে লাজিম কোনটা? যার কোনো মাফউলি বিহি লাগে না। যে আমি বললাম আমি সাঁতার কাটছি, এখন কাকে সাঁতার কাটছো, কি সাঁতার কাটছো, এইটা তো কোনো প্রশ্নই আসে না, তাই না? কিন্তু আমি যদি বলি যে আমি রান্না করছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে যে তুমি কি রান্না করেছো। বুঝতে পেরেছেন?
সুতরাং এখান থেকে ফেল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর কারো সম্ভবত মাইক্রোফোন অন আছে, এটা একটু অফ করে দেন। আচ্ছা, মাইক্রোফোন অন আছে কার যেন, এটা একটু দয়া করে অফ করে দিন, নয়েজ আসতেছে। আচ্ছা, তারপরে কি ছিল, সাবাহতু। হ্যাঁ, সাবাহতু মানে আমি সাঁতার কেটেছি। এখানে কিন্তু মানে মাফউলি বিহির কোনো প্রয়োজনই নেই, বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবং এখান থেকে যতগুলো মাফউলি বিহি হয়েছে, কারো যদি মাফউলি বিহিনে কোনো ধরনের কনফিউশন হয়, আপনার এখান থেকে মেসেজ মানে এই যে লেখাগুলো টেক্সটগুলো আছে এগুলো দেখে নেবেন এবং বুঝে বুঝে দেখবেন। ঠিক আছে? যদি কোথাও না বুঝেন, গ্রুপে আছে ওখানে জিজ্ঞাসা করবেন, বা এখন যদি না বুঝতে পারেন দার্সের শেষে যখন প্রশ্ন উত্তরের সময় দেওয়া হবে তখন আপনারা সেটা প্রশ্ন করে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাক্য গঠন যে করব তার আগে ফেয়ালে মোদারেট একটু দেখে নিই। ফেয়ালে মোদারে মানে যেটা বর্তমান ও ভবিষ্যৎ বুঝাবে। আপনাদের একটা বিষয় বলেছিলাম যে আপনাদের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে বর্তমান, ভবিষ্যৎ এবং অভ্যাসগত ধারাবাহিকতায় তিন চারটা একটা ফেল দিয়ে বুঝায়, তাই এটা কিভাবে বুঝাবে? ঠিক আছে, একটা ফেল চারটা অর্থ, আমরা কিভাবে বুঝবো এটা কোনটার কি অর্থ হয়েছে? তখন আমি বলছিলাম ওই যে মানে বাংলাতেও কিন্তু এরকম আছে যে একই শব্দ একাধিক অর্থ বোঝায়। যেমন একজন হয়েছে গাছ থেকে পড়ছে, ঠিক আছে, আরেকজন হয়েছে ঘরে বসে পড়তেছে। এই যে পড়তেছে, পড়াটা গাছ থেকে পড়ছে, ওই পড়াটা মানে অবশ্যই এটা না যে বই পড়তেছে। কিভাবে বুঝলাম? কারণ আগে গাছ থেকে শব্দ আছে। আরেকটা বললাম যে ঘরে বসে পড়তেছে, তার মানে সে বই পড়তেছে, কিন্তু আমি কিন্তু বলি না যে বই পড়তেছে। তারপর আমরা বুঝলাম কেন, কারণ ঘরে বসে অবশ্যই গাছ থেকে পড়ে না, তাই না? তারপর সময়ের ব্যাপারটা এরকম যে আমি এখন যাচ্ছি, আমি আগামী কাল যাব। যখনই আমি আগামী কাল বলছি অটোমেটিক্যালি বুঝেই যাচ্ছে যে আগামীকাল যাব। আগামীকাল যাচ্ছি বললেও কি বুঝবো আমরা? আগামীকাল যাব। যেমন এই যে যাচ্ছি শব্দটা, আমি বললাম যে আমি এখন যাচ্ছি, আর একটা হচ্ছে আমি আগামীকাল যাচ্ছি। আগামীকাল যাচ্ছি একটাই তো শব্দ, কিন্তু দুইটা দিয়ে কি আমরা একই অর্থ বুঝতেছি? বুঝতেছি। এখন যাচ্ছি দিয়ে বুঝতেছি আমরা এখন এই তো যাইতেছি এখন, আর একটা হচ্ছে আগামীকাল যাচ্ছি মানে আমি আগামীকাল যাব, তাই না? এখানেও ঠিক একই রকম ব্যাপার। আমরা এখানে বুঝতে পারছি এখন এবং আগামীকাল শব্দ দিয়ে মানে একটা প্রসঙ্গ ছিল বা একটা হচ্ছে এখানে আহ চিহ্ন ছিল যার মাধ্যমে বুঝতে পারতেছি যে এটা আসলে কি বুঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে যখন আরবি ভাষাতেও আমরা কথা বলি বা যে কোনো ভাষা দিয়ে আমরা কথা বলি, তখন কথাটা তো আর হঠাৎ করে এসে বলে না কেউ যে ইয়াদহাবু, তাই না? কারণ আগে একটা কথা থাকে, পরে একটা কথা থাকে, বা হচ্ছে গিয়ে একটা পরিবেশ থাকে, ওই রকম সিচুয়েশন থাকে। ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের বিভিন্ন শব্দের অর্থ অন্যরা বুঝতে পারে, মানে হচ্ছে গিয়ে প্রসঙ্গ। এটাই হচ্ছে কি ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখে নিচ্ছি ফেয়ালে মোদারে কাকে বলে। ফেয়ালে মোদারে হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে বর্তমানে ঘটতেছে বা ভবিষ্যতে ঘটবে অথবা ধারাবাহিক বা অভ্যাসগত কোনো কাজকে বোঝায়। যেমন সে এখন যাচ্ছে, বা সে কাল যাবে, বা সে প্রতিদিন যায়। এই যে প্রতিদিন যায়, এটা কিন্তু ধারাবাহিক একটা কাজ বুঝেছে বা অভ্যাসগত কাজ। ওই যে ইসে থাকে না যে ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে, বা হচ্ছে গিয়ে মনে করেন কোনো অভ্যাস, যে ইউনিভার্সাল ট্রুথের মধ্যে কি আছে, যেমন একটা হচ্ছে যে প্রতিদিন সকালে সূর্য ওঠে। এই যে প্রতিদিন সকালে সূর্য ওঠে, এটা কিন্তু বর্তমানও বুঝাচ্ছে না, ভবিষ্যৎও বুঝাচ্ছে না, আবার হচ্ছে অতীতকালও বুঝাচ্ছে না। এটা একটা যে কোনো সময় মানে স্বাভাবিক একটা অভ্যাস, একটা ধারাবাহিকতা, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা এটা বুঝাচ্ছে, তাই না? এটাই এইরকম যেগুলো আছে সেগুলোকেও আমাদের ফেয়ালে মুদরে দিয়েই কি করতে হবে, ব্যক্ত করতে হবে। ঠিক আছে, তার আগে আমরা ফেয়ালে মুদরের ফেয়ালের ফরম্যাট গুলো একটু দেখে নেই। আজ যাহাবু অর্থ হচ্ছে গিয়ে যাওয়া, মুজাক্কার হচ্ছে ইয়াদহাবু। মুদাক্কার আছে মানে প্রথম দুইটা থার্ড পার্সনের জন্য গায়েব, এটা আমরা জানি। মুদাক্কার ইয়াদহাবু, মুআন্নাস তাযহাবু। অর্থ হচ্ছে সে যাচ্ছে, যাবে বা যায়। তিনটা অর্থ। হ্যাঁ, যাচ্ছে মানে হচ্ছে বর্তমান, যাবে হচ্ছে গিয়ে ভবিষ্যৎ, আর যায় হচ্ছে কি ধারাবাহিক বা অভ্যাসগত। যেমন ধারাবাহিকের মধ্যে একটা বিষয় এমনটা হতে পারে যে আমি প্রতিদিন সকালে মাদ্রাসায় যাই, আমি প্রতিদিন সকালে মাদ্রাসায় যাই, বা আমি প্রতিদিন সকালে গাড়িতে করে মাদ্রাসায় যাই। ঠিক আছে, তো এটা একটা নিজের অভ্যাস বুঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই আর কি। তারপর হচ্ছে থার্ড মানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে মুযাক্কারের জন্য হবে তাযহাবু, মুআন্নাসের জন্য হবে তাযহাবিনা। ঠিক আছে, তুমি যাচ্ছ, যাবে, যাও, মানে তুমি প্রতিদিন সকালে যাও। এবার আরেকটা হচ্ছে মুতাকাল্লিমের জন্য আযহাবু, আমি যাচ্ছি, যাব বা যাই। ঠিক আছে, এই তিনটা অর্থ হতে পারে। আমরা ইনশাআল্লাহ একটু পরেই উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝে যাব। ঠিক আছে, যেমন দেখেন কখন কোন অর্থ হবে তা চিনার উপায়। হ্যাঁ, সবার মধ্যে একটা বিশাল কনফিউশন এটা থাকে যদি বোঝানো হোক না কেন, উদাহরণ না দেওয়া পর্যন্ত। আচ্ছা, কখন কোন অর্থ হবে তা চেনার উপায় হচ্ছে প্রসঙ্গ। একটাই কথা, এটা চেনার উপায় প্রসঙ্গ। অর্থাৎ আমি যেমনটা বললাম যে আমি এখন যাচ্ছি, একটা হচ্ছে আমি আগামী কাল যাচ্ছি, উভয় জায়গায় তো যাচ্ছি, কিন্তু
দ্বিতীয় যাচ্ছি দিয়ে বুঝতেছি কি যে যাবো, কেন কারণ ওই যে আগামীকাল শব্দ আছে। আরবি ভাষা তো এটাও তো ওই বাংলা ভাষার মানে মানুষ তো কথা বলে, যদিও শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ভিন্ন, কিন্তু তাদের মনের ভাব প্রকাশের যে অভিব্যক্তি মানে ভাব প্রকাশের যে মাধ্যম বা পন্থা, এগুলো কিন্তু একই রকম থাকে। ঠিক আছে, আচ্ছা, এইটাই যার কারণে দেখা যায় যে প্রত্যেক ভাষাতেই অন্য ভাষার যে শব্দার্থগুলো তার প্রতিশব্দ অধিকাংশই খুঁজে পাওয়া যায়, বিশেষ করে দৈনন্দিন ব্যবহৃত যেইগুলো থাকে সেগুলো বেশি পাওয়া যায়। তো আরবি ভাষা একটু অনেক বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে আরবি ভাষার যে ব্যাপারটা আপনারা তো জানেনই, যে এটার ভাষাগত যেই উৎপত্তি বা ইত্যাদি এগুলো মানুষের হাত ধরে হওয়াটা একটা ইম্পসিবল ব্যাপার মনে হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমরা বিষয়গুলো দেখি। যে কখন কোন অর্থ হবে তা চেনার উপায় হচ্ছে প্রসঙ্গ, অর্থাৎ পূর্বাপরের কথাতেই আমরা বুঝে যাব এখানে আমাদের কোন অর্থ ব্যবহার করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে অর্থ চেনার পদ্ধতিটা আরো ভালো করে বুঝে নেই। যেমন দেখেন, কিছু শব্দার্থ বোঝার জন্য এক নম্বর হচ্ছে আল আনা, অর্থ হচ্ছে এখন। গদান অর্থ হচ্ছে আগামীকাল। বাদা গদিন অর্থ হচ্ছে পরশু। কুল্লা ইয়াউমিন অর্থ হচ্ছে প্রতিদিন। হাকাদা অর্থ হচ্ছে এভাবে। এবার দেখি আমরা বর্তমান। আনা আযহাবুল আনা, আমি এখন যাচ্ছি। এখানে এই যে আযহাবু, শুরুতে আনা আযহাবু মানে এই আযহাবু অর্থ আমি যাই, বা আনা আযহাবু মানেও হচ্ছে কিন্তু আমিই যাই। হ্যাঁ, এখানে আনাটা বিশেষ কোনো অর্থ যুক্ত করতেছে না, আপাতত আমরা এতটুকু বুঝি। আনা আযহাবুল আনা, আমি এখন যাচ্ছি। আনা আযহাবু গদান, আমি আগামীকাল যাব। দেখেন এখানে আযহাবু দিয়ে কিন্তু যাব বুঝাচ্ছে। ঠিক আছে, আনা আযহাবু কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন যাই, ধারাবাহিক বোঝাচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন যাই, কিন্তু ফেল কিন্তু একটাই, আনা আযহাবু হাকাদা, আমি এভাবে যাই। এভাবে মানে ওই যে হেঁটে যাচ্ছে বা কোনো ভাবে যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে তুমি এভাবে যাচ্ছ কেন, সে বললো যে আমি এভাবেই যাই। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন, এখানে প্রথমটা দিয়ে বর্তমান বোঝাচ্ছে একই ফেল, দ্বিতীয়টা দিয়ে ভবিষ্যৎ বোঝাচ্ছে, তৃতীয়টা হচ্ছে ধারাবাহিক কোনো কাজ, চতুর্থটাতে অভ্যাসগত কোনো কিছু। অথচ কি আযহাবু 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 সবগুলো কি একটাই ফেল, কিন্তু অর্থ চেঞ্জ হচ্ছে কিসের ভিত্তিতে? প্রসঙ্গের ভিত্তিতে। এখানে যেমন আল আন উল্লেখ করা হয়েছে, সব জায়গায় কিন্তু উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু এটা আমরা বুঝে যাব অবস্থার ভিত্তিতে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফেলে আমর এবং ফেলে নাহি এর ফেলগুলো একটু দেখে নিই, এরপরে হচ্ছে আমরা অনুশীলন দেখব। ফেল আমরের আলোচনা। আদ-দাহাবু মাসদার ব্যবহার করে ফেলে আমর। ফেলে আমর হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো কাজ সম্পর্কে আদেশ করা হয়, যেমন তুমি খাও, তুমি পড়ো, তুমি যাও ইত্যাদি। এটা তো আর আমাদের বুঝেইতে হবে না, তাই না? আদ-দাহাবু অর্থ হচ্ছে গিয়ে যাওয়া, মুযাক্কারের জন্য হবে ইযহাব, মুআন্নাসের জন্য হবে ইযহাবি। একদম দুইটা সিগা মাত্র। হ্যাঁ, মাত্র দুইটা ফেল। যেহেতু আমরা শুধুমাত্র মানে এক বচন এর ফেল গুলো দেখতেছি, এই জন্য মাত্র দুইটা। ঠিক আছে, এখানে প্রত্যেকটা তিনটা করে আছে, যেমন এক বচন, দুই বচন এবং বহু বচন। ঠিক আছে, ইযহাব ইযহাবা ইযহাবু ইযহাবি ইযহাবা ইযহাবনা, এরকম 6টা থাকে আর কি। হ্যাঁ, আমরা দুইটা শিখতেছি আপাতত। ইযহাব ইযহাবি, ইযহাব হচ্ছে মুযাক্কারের জন্য, আমরা যদি কোনো একজন পুরুষকে বলি যে তুমি যাও, তাহলে আমাদেরকে বলতে হবে কি ইযহাব। ঠিক আছে, আর যদি কোনো মেয়েকে আমাদের বলতে হয় তুমি যাও, তাহলে বলতে হবে কি ইযহাবি। ঠিক আছে, আচ্ছা, মনে রাখতে হবে ফেলে আমর সর্বদা সেকেন্ড পারসনের জন্য ব্যবহৃত হবে। নাম্বার 2, ফেলে আমরের শেষে সর্বদা সাকিন হবে। ফেল আমরের ক্ষেত্রে এই দুইটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এটা কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, ফেলে আমর সর্বদা সেকেন্ড পারসনের জন্য ব্যবহৃত হবে, মানে হচ্ছে কি তুমি, কারণ আমরা আদেশ করি কাকে? অবশ্যই আমার সামনে যে উপস্থিত তাকে, তাই না? এটাই, আমাদের সামনে যদি উপস্থিত না থাকে তাকে আমরা বলি কি, মানে কারো মাধ্যমে সংবাদ পাঠাই তার কাছে যে তাকে বলে দিও সে যেন এই কাজটা করে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি আছে বর্ণনায়, তো সেটাকে ফেলে আমর বলতে অনেক ব্যাকরণবিদ সম্মত নন। ওটাকে যদিও অনেকেই ফেলে আমর অন্তর্ভুক্ত করেছেন, ঠিক আছে, সেটাকে অনেকে আবার বলেন নাই। তো আমরা ফেলে আমরের জন্য যেহেতু আদেশ সূচক হিসেবে যেখানে আদেশ মনে হচ্ছে আপাতত এগুলোই দেখতেছি। ঠিক আছে, মনে রাখতে হবে কি দুইটা, ফেলে আমর সর্বদা সেকেন্ড পারসনের জন্য ব্যবহৃত হবে। নাম্বার 2 হচ্ছে ফেলে আমরের শেষে সর্বদা সাকিন হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে ফেলে নাহি। ফেলে নাহিটা একদম সহজ, যে ফেলে নাহি কাকে বলে এটা আমরা আগে থেকেই জানি, যে ফেলে নাহি হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো কাজ সম্পর্কে নিষেধ করা হয়। ফেলে আমর কি ছিল? ফেল আমর ছিল কাউকে কোনো কাজ সম্পর্কে আদেশ করা হয়, এটা হচ্ছে জাস্ট একটু ভিন্ন, যাকে নিষেধ করা হয়, যেমন তুমি খাইও না, তুমি যাও না ইত্যাদি। আর দাহাবু এখান থেকে ফেলে মুযাক্কারের ফেলে নাহিয়ের সিগাটা কি হবে, যে লা তাযহাব। আমরা বলছি তাযহাবু, এখানে হবে কি লা তাযহাব লা তাযহাবি, তুমি যেও না। মনে রাখতে হবে কি ওই যে দুইটা বিষয়, ফেলে নাহিয়ের শেষে সর্বদা সাকিন হবে। নাম্বার 2, ফেলে নাহি সর্বদা সেকেন্ড পারসনের জন্য ব্যবহৃত হবে। ঠিক আছে, ফেলে আমর এবং নাহি অনেকটা সিমিলার।
জাস্ট হচ্ছে গিয়ে ফেয়ারের ফরম্যাট গুলা একটু ভিন্ন, বুঝতে পেরেছেন? এই আর কি। এবার হচ্ছে বিগত সকল দার্সের উপর আরবি রিডিং অনুশীলন। আমাদের আগামী দার্সে নতুন কোনো পড়া থাকবে না। আমাদের আজকে হচ্ছে সপ্তম দার্স, আগামী দার্স হচ্ছে গিয়ে সর্বশেষ দার্স, তাই না? তা আমাদের আগামী দর্শে নতুন কোনো পড়া থাকবে না। আগামী দর্শে হচ্ছে কোরআনে কারিম থেকে এবং হাদিস থেকে আমাদের কিছু অনুশীলন থাকবে, ওটা আমরা দেখব। যার কারণে মূলত আমাদের বিগত যতগুলো দার্স হয়েছে, টোটাল 7টা দার্সের মধ্যে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু এই অনুশীলনের মধ্যে চলে আসছে। প্রথমে আমরা পড়েছিলাম যে আলিমুন একজন আলেম, কাতিবুন একজন লেখক, আনা আলিমুন ও আনতা কাতিবুন, আমি আলেম এবং তুমি লেখক। কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হাদা কিতাবুন ওয়াতিলকা মাদ্রাসাতুন এটা একটা কিতাব, ওটা একটা মাদ্রাসা। হাদা রাজুলুন সলিহুন এই যে সিফাত ব্যবহার হচ্ছে, ইনি একজন ভালো লোক, ওয়াহাদিহি ইমরাআতুন সলিহাতুন এবং ইনি একজন ভালো মহিলা। হুয়া রাজুলুন মুতাওয়াদিউন সে একজন বিনয়ী লোক, ওয়াযালিকা রাজুলুন মুতাকাব্বিরুন সে একজন অহংকারী লোক। হিয়া ইমরাআতুন সাদিকাতুন ওয়াতিলকা ইমরাআতুন কাযিবাতুন সে একজন সত্যবাদী নারী এবং সে একজন মিথ্যাবাদী নারী। মিসবাহুল বাইতি জামিলুন ঘরের বাতি সুন্দর, ওয়ামিসবাহুল মসজিদি জাদিদুন এবং মসজিদের বাতি নতুন। আনা তিলমিদুল মাদ্রাসাতি আমি মাদ্রাসার ছাত্র, আনতা তিলমিদুল কুল্লিয়াতি তুমি কুল্লিয়া মানে হচ্ছে কি কলেজ, কলেজের ছাত্র। আনতি তিলমিদাতুল জামিয়াতি তুমি ভার্সিটির স্টুডেন্ট। হাদা জাইদুন ইনি হচ্ছেন জায়েদ, হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি সে মাদ্রাসার শিক্ষক। ওয়াহাদা খালিদুন এবং ইনি হচ্ছেন খালিদ, হুয়া উস্তাদুল জামিয়াতি সে ভার্সিটির উস্তাজ বা অধ্যাপক। আনা রাশিদুন আমি রাশেদ, আনা মুদিরুল কুল্লিয়াতি আমি কলেজের মুদির মানে হচ্ছে কি পরিচালক। হুয়া আলিউন সে আলী, হুয়া জাওজু ফাতিমাতা সে ফাতিমার হাজব্যান্ড। ফাতিমাতু জাওজাতু আলিয়িন ফাতিমা আলীর স্ত্রী। আয-যাহরাতু জামিলাতুন জিদ্দান ফুলটি অনেক সুন্দর। কলবি মাকসুরুন আমার হৃদয় ভাঙা। কলবু খালিদিন মাকসিরুন খালেদের হৃদয় ভাঙা মানে মন খারাপ আর কি। এটাকে এভাবে বলা হয় যে কলবি মাকসুরুন মন ভাঙা, হ্যাঁ এটাকে মন খারাপ। কালামুকা সহিহুন তোমার কথা সঠিক। হাদা তরিকু সগীরুন এই পথটি ছোট। ওয়াযালিকা শারিউ তাবীরুন এবং ওই পথটি দীর্ঘ। কালামু খালিদিন খাতাউন খালেদের কথা ভুল। মাকসিফুল জামিয়াতি মাফতুহুন ভার্সিটির ক্যান্টিন খোলা। নাফিদাতুল মসজিদি মাফতুহাতুন মসজিদের জানালা খোলা। খারিতাতুল বালাদি জামিলাতুন শহরের বালাদ মানে হচ্ছে দেশ, দেশের মানচিত্রটি সুন্দর। সুকুল মাদিনাতি কাবীরুন ওয়া সুকুল কারিয়াতি সগীরুন শহরের বাজার বড় এবং গ্রামের বাজার ছোট। হাদিহি শাজারাতুন এটা একটি গাছ, শাজারাতু কাবীরাতুন গাছটি বড়। দিল্লু শাজারাতি মুরিহুন গাছের ছায়া আরামদায়ক। তাআমুল মাতআমি লাযীযুন মাতআম মানে হচ্ছে কি রেস্টুরেন্ট, হ্যাঁ আপনার মাকসিফের সাথে আবার গুলিয়ে ফেলবেন না, মাকসিফ মানে হচ্ছে কি ক্যান্টিন, হ্যাঁ আর মাতআম মানে হচ্ছে কি রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট এবং ক্যান্টিনের মধ্যে কি পার্থক্য এটা তো আমার বোঝানোর প্রয়োজন নেই, তাই না? এটাতে বাংলাতে আপনারা যে পার্থক্য বুঝেন আরবিতেও ঠিক ওইটাই। সাইদুন রজুলুন সুজাউন সায়েদ একজন সাহসী লোক। খালিদুন রজুলুন জাবান খালেদ একজন ভীরু লোক। ইমামুল মসজিদে আলিমুন কাবীরুন মসজিদের ইমাম অনেক বড় আলেম। মুআদ্দিনুল মসজিদি রজুলুন শরীফুন মসজিদের মুআজ্জিন একজন ভদ্রলোক। নাসিহাতুল মুআল্লিমি মুফিদাতুন উস্তাজের নাসিহাত উপকারী। ঠিক আছে, বিগত সকল দার্সের ভিত্তি করে যে আমাদের অনুশীলনটা চলতেছে এর মধ্যে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, এই পেজের মধ্যে যতগুলো বাক্য আছে সবগুলো কিন্তু ফেয়ালে মানে সবগুলো হচ্ছে গিয়ে জুমলায় খাবারিয়া, মানে খাবারিয়া বলতে জুমলায় ইসমিয়া। হ্যাঁ, জুমলা খাবারিয়ার দুইটা প্রকার, একটা হচ্ছে ইসমিয়া, একটা হচ্ছে ফেয়ালিয়া। মানে হচ্ছে যেটা সংবাদমূলক বাক্য থাকে এবং সেটা ইসিম দিয়ে হয়, আর একটা হচ্ছে সংবাদমূলক বাক্য কিন্তু সেটা ক্রিয়া দিয়ে হয়। ঠিক আছে, এখানে কিন্তু কোনোটার মধ্যে কোনো ফেল নাই, দেখছেন? এখানে জাস্ট একটা সংবাদ দেওয়া হচ্ছে আপনাকে যে খালিদ রজুলুন জাবান, যে খালেদ একজন ভীরু লোক। ঠিক আছে, এটা কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে না, জাস্ট একটা সংবাদ। ঠিক আছে, আর এই সংবাদমূলক বাক্যের মধ্যে গিয়া ফেল দিয়ে যেগুলো বোঝানো হয় সেগুলোকে জুমলায় ফেলিয়া বলা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যাহাবা সাইদুন ইলাল মসজিদে জায়েদ মসজিদে গিয়েছে। যাহাবা খালিদুন ইলাল কুল্লিয়াতি যাহাবা রাশিদুন ইলাল জামিয়াতি। আমরা যদি প্রথম বাক্যের অর্থ পারি, এই দুইটা বাক্যের অর্থ অবশ্যই না পারার কথা না, তাই না? যাহাবাত ফাতিমাতু ইলাল মাদিনাতি
একই কথা এখানে যে ফাতিমা শহরে গিয়েছে, যাহাবাত শাবাবাত। আচ্ছা, মাদিনা এখান থেকে নুনটা ছুটে গেছে, হ্যাঁ, এটা একটু আপনারা খেয়াল করে পড়ে নেবেন। যাহাবাত শাবাবাতু ইলাল কুল্লিয়াতি, শাবাবা কলেজে গিয়েছে। যাহাবাত খাদিজাতু ইলাল জামিয়াতি, খাদিজা ভার্সিটিতে গিয়েছে। আনতা যাহাবতা ইলা সুকিল মাদিনা, তুমি শহরের বাজারে গিয়েছো। আনতি যাহাবতি ইলা বাইতিকি, তুমি তোমার ঘরে গিয়েছো। আনতা যাহাবতা ইলা মসজিদুল কারিয়াতি, তুমি গ্রামের মসজিদে গিয়েছো। আনতি যাহাবতি ইলা মাকতাবাতিল বাইতি, তুমি ঘরের লাইব্রেরিতে গিয়েছো। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে অবশ্যই লাইব্রেরি থাকা উচিত, ছোট পরিসরে হোক না কেন, থাকা উচিত। আনা যাহাবতু ইলা গুরফাতিন নাওমি, আমি বেডরুমে গিয়েছি। আনা যাহাবতু ইলা গুরফাতিদ দিরাসা, আমি রিডিং রুমে গিয়েছি। যায়েদুন ইয়াযহাবুল আনা ইলাল বাইত, যায়েদ এখন বাড়িতে যাবে। খালিদুন ইয়াযহাবু গাদান ইলাল বাইতি, খালিদ আগামীকাল বাড়িতে যাবে। রাশিদুন ইয়াযহাবু বা'দা গাদিন ইলাল বাইতি, রাশিদ আগামী পরশু বাড়িতে যাবে। ফাতিমাতু তাযহাবুল আনা ইলা গুরফাতিহা, ফাতিমা এখন তার রুমে যাবে। রাশিদুন তাযহাবু গাদান ইলাল কুল্লিয়াতি, রাশেদ আগামীকাল কলেজে যাবে। শাবাবাতু তাযহাবু বা'দা গাদিন ইলাল জামিয়া, শাবাবা আগামী পরশু ভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। আনতা তাযহাবু ইলা মাকতাবিল মুদিরি, তুমি পরিচালকের অফিসে যাবা। আনতি তাযহাবিনা ইলা মাকতাবিল মুদিরাতি, তুমি পরিচালিকার অফিসে যাবে। আনা আযহাবু ইলাল মুদিরি, আমি মুদিরের নিকট যাব, মানে পরিচালকের নিকট যাব, প্রিন্সিপালের নিকট যাব। ইযহাব ইলাল মাকতাবাতি, তুমি লাইব্রেরিতে যাও। ইযহাবি ইলাল মুআল্লিমাতি, তুমি শিক্ষিকার কাছে যাও। ইযহাবি ইলা গুরফাতিল মুআল্লিমাতি, তুমি শিক্ষিকার রুমে যাও। লা তাযহাবি ইলা গুরফাতিল মুআল্লিমি, তুমি শিক্ষকের রুমে যেও না। লা তাযহাবিল আনা ইলাল মাকতাবাতি, তুমি এখন লাইব্রেরিতে যেও না। লা তাযহাবি ইলাস সুকি, তুমি বাজারে যেও না। লা তাযহাবিল আনা ইলা গুরফাতিল মুদিরাতি, তুমি এখন পরিচালিকার রুমে যেও না। ইফতাহ নাফিদাতান, জানালা, একটি জানালা খোলো। খেয়াল করেন, আমরা যদি এখানে ইফতাহিন নাফিদাত আলিফ লাম দিতাম তাহলে হতো কি জানালাটা খোলো, আর এখানে হচ্ছে কি ওই যে বাসায় থাকেন অনেকগুলো জানালা থাকে, যে একটা জানালা খুইলা দাও, এটা হচ্ছে গিয়ে সেটা যে ইফতাহ নাফিদাতান, একটা জানালা খুলো। ওয়ালা তাফতাহিল বাব, দরজাটা খুইলো না। ইরফাইল কুরসিয়া ওয়ালা তারফাই সারির, চেয়ার উঁচু করো, খাট উঁচু করো না। বুঝতে পেরেছেন কথাগুলা? এটা আপনাদের কিন্তু অনুশীলন করতে হবে, বারবার পড়তে হবে। আর কোথাও না বুঝলে কেন আমরা কোন হরকত দিচ্ছি, কেন দিচ্ছি, এটা ডিফাইন মানে একদম বুঝে বুঝে পড়তে হবে। এটা যদি আপনারা না বুঝে পড়েন তাহলে ওই যে হারাকাত ছাড়া পড়ার যে যোগ্যতাটা সেটা কিন্তু কখনোই তৈরি হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটু অনুশীলন ছিল হচ্ছে সব মানে ওই প্রশ্নবোধক যেই বাক্যটা আছে, হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা কাইফে দিয়ে রেখেছিলাম। সেখান থেকে হতে পারে এটা যে কাইফাল কিতাব, কিতাবটি কেমন। কাইফাল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কেমন। কাইফার রজুলু, লোকটি কেমন। কাইফাল ওয়ালাদু, ছেলেটি কেমন। কাইফাল উস্তাদু, উস্তাজ কেমন। কাইফাল বিন্তু, মেয়েটি কেমন। কাইফাল কুররাসাতু, খাতাটি কেমন। কাইফাল কলামু, কলমটি কেমন। কাইফাদ দারাসাতু, পড়ালেখা কেমন। ওই যে বলেন পড়ালেখা কেমন চলতেছে। মা হাদা, এটা কি। মা হাদিহি, একই অর্থ। মা দালিকা, মা তিলকা, ওটা কি। মান জাহিদুন, জাহিদ কে। মান ফাতিমাতু, ফাতিমা কে। মান হুয়া, সে কে। মান হিয়া, সে কে। মান আনতা, মান আনতি, তুমি কে। মান আনা, আমি কে। ঠিক আছে, এগুলো আপনারা বারবার পড়বেন এবং আপনাদের যে নতুন নতুন শব্দার্থগুলো আপনারা শিখতেছেন তার সাথে এগুলো কি মিলিয়ে মিলিয়ে নিজেরা চর্চা করবেন। নতুন শব্দার্থগুলো কি কি। লাদিদুন, লাদিদাতুন, সুস্বাদু। মুয়াজ্জাফুন, মুয়াজ্জাফাতুন, চাকুরিজীবী। ঠিক আছে, চাকুরিজীবী ওই যে এমপ্লয় বলে না, এমপ্লয়। মুয়াজ্জাফ মানে হচ্ছে এমপ্লয়। ঠিক আছে, কিসসাতুন মানে হচ্ছে কি ঘটনা বা গল্প, আর হচ্ছে ইয়াউমুন মানে হচ্ছে কি দিন। আচ্ছা, লাইলুন মানে হচ্ছে রাত। সৈফুন মানে গ্রীষ্মকাল। শীতাউন মানে হচ্ছে শীতকাল। আমরুন হচ্ছে বিষয়। হাক্কুন অর্থ হচ্ছে সত্য। যেমন আমরা বললাম কালামুকা হাক্কুন, তোমার কথা সত্য। কোরআনের মধ্যে আছে না যে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যে সত্য এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। আচ্ছা, বাংলা থেকে আরবি, এখানে অনেকগুলা বাংলা থেকে আরবি আছে, এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের জন্য থাকলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকের পড়াশোনা হচ্ছে এই পর্যন্তই ছিল। ঠিক আছে, একটু শর্টে বা একটু কম কথায় আপনাদের বিষয়গুলো বোঝানো হয়েছে। আর যেহেতু বাড়িতে আছি বেশি, এটা একটু কঠিন আপাতত আমার জন্য। ঠিক আছে, আপনারা একটু বেশি বেশি তামরিন করে নেবেন। কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা খুব নিরিবিলি একদম স্বাভাবিকভাবে আমাদের কাছে যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন।
আপনাদের বাড়ির কাজটা একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনাদের থেকে আমি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। যে ফেয়ালে মুদারে আমর নাহি, এটা ভালোভাবে বোঝা বাড়ির কাজ। নাম্বার 2 হচ্ছে 4টি মাসদারের ফেয়ালে মুদারে আমর নাহি এই ফরম্যাটগুলো অর্থসহ লিখে আনা। যে কোনো 4টা মাসদার আপনি নেবেন এবং আচ্ছা, যে কোনো 4টা মাসদার বলতে আপনাদের তো মানে সম্ভবত 4টা মাসদারই দেওয়া হয়েছিল নতুন, মানে আযহাবু বাদে, তাই না? সেগুলোর ফেয়ালে মুদারে আমর নাহি এই ফরম্যাটগুলো অর্থসহ লিখে আনবেন। হ্যাঁ, নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দিবেন, বাংলা থেকে আরবি লেখাগুলো আরবি করে আনবেন। আগামী দর্শে কি পড়বো? কোরআন থেকে অনুশীলন, হাদিস থেকে অনুশীলন। ঠিক আছে, আগামী দাসটাই হচ্ছে আমাদের সর্বশেষ দাস। এরপরে আপনাদের পরীক্ষা কবে হবে এটার ঘোষণা দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? সুতরাং পিছনের দাস সম্পর্কে কারো যদি কোনো অস্পষ্টতা থাকে ইত্যাদি, তাহলে আপনারা এটা কি করবেন? ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আপনাদের কারো যদি কোনো বিষয়ে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনারা একটু করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে আপনি একটু জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারো মাইক অন নেই, এটাকে অফ করে দেওয়া হয়েছে? এটা অন আছে তো, আপনারা মাইক অন করে নিতে পারবেন। আচ্ছা, ভাইদের প্রশ্ন করার ব্যাপার তো আমরা জানি, বোনেরা কেউই সরাসরি প্রশ্ন করবেন না, আপনার হচ্ছে লিখে প্রশ্ন করবেন। আর ভাইদের কেউ প্রশ্ন করার থাকলে আপনার হ্যান্ড রাইজ করবেন, আমি অনুমতি দিলে তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একজন বলছেন যে আজকে ফার্স্ট জয়েন হয়েছেন, কিভাবে আগের পড়াগুলো পাবো? আচ্ছা, আপনি কোত্থেকে জয়েন হয়েছেন? যদি আপনি মেইন যে গ্রুপ আছে, একটা হচ্ছে আমাদের একাডেমির যেই চ্যানেল, ঠিক আছে, বা হচ্ছে অন্যান্য যেই গ্রুপ, আর কোর্সের জন্য আলাদা একটা গ্রুপ আছে, ঠিক আছে, আপনি সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে সিস্টার্সদের জন্য আলাদা কমিউনিকেশন গ্রুপ আছে, ঠিক আছে, সেখানে তারা নিয়মিত তামরিন করেন এবং হচ্ছে আলাদা প্র্যাকটিস দার্সও হয়, আমাদের ওস্তাজা করান। আর সেখানে আপনি যুক্ত হলে আশা করি পিছনের পড়া খুব বেশি না, অল্প, এটা আপনি আমাদের যেই পরিমাণ সময় আছে সেই সময়ের মধ্যেই আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ম্যানেজমেন্টে কারা আছেন? ওই আপনাদের কোর্সের যেই মেইন গ্রুপ এবং সিস্টার্স যেই গ্রুপ, ওটা একটু লিঙ্কটা দিয়ে দিতে পারেন তাকে, যাতে করে তিনি এখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, পড়া সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে আমাকে ইতিপূর্বে করা হয়েছিল, এই প্রশ্নটা আমি একটু এখন উত্তর দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখেন, মানে আমাদের একটা কথা বলা হয়েছিল যে যখন কোনো শব্দ ইদাফত হয়, হ্যাঁ, যেমন আমরা বললাম যে কিতাবু, আচ্ছা শুরুতে স্বাভাবিক একটা কিতাবুন, হ্যাঁ, কিতাবুন শব্দটা এটা হচ্ছে কি নাকেরা, একটি কিতাব। আর একটা হচ্ছে আল কিতাব, আল কিতাব মানে কিতাবটি, তাই না? এটা হচ্ছে কি মারেফা। এখন এই মারেফা বানানোর কিন্তু আরো একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে মুদাফ ইলাইহি হওয়া, মানে মুদাফ হওয়া। যেমন আমি বললাম যে কিতাবু সাইদিন, ঠিক আছে, কি বললাম যে কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। এখন জাইদুন শব্দটা তো নাম হওয়ার কারণে আগে থেকেই মারেফা। এখন এই যে কিতাবুন শব্দটা, এইটা তো হচ্ছে কি না, যখনই বলা হচ্ছে যে জায়েদের কিতাব, তখন কিন্তু কিতাবটা নির্দিষ্ট হয়ে গেল, তাই না? তার মানে এই কিতাব শব্দটা এখন ইদাফতের মাধ্যমে মারেফা হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আরো কিছু উদাহরণ এমন হইতে পারে যে আমি বললাম শারিয়া বললাম, হ্যাঁ, শারিয়া মানে কি? শারিয়া মানে হচ্ছে বিশ্ব রোড, শারিউল মদিনা, ঠিক আছে, শহরের বিশ্ব রোড, এটা শহরের বিশ্ব রোড। বা আমরা তিলমিদ দিয়ে নিয়েছি, এটা বুঝতে একটু সহজ হবে, যে তিলমিদুল মাদ্রাসাতি, ঠিক আছে, মাদ্রাসার ছাত্র। এখানে মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসাটির ছাত্র দুইটাই বলতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আরেকটা বাক্য এমন হতে পারে যে তিলমিদু মাদ্রাসাতিন, ঠিক আছে, তিলমিদু মাদ্রাসাতিন, মানে একটি মাদ্রাসার ছাত্র। এখানে এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। এখানে দেখেন যে তিলমিদু, এখানে তিলমিদু দুইটা কিন্তু সেম, দুটোটাই কি হয়েছে? ইদাফত হয়েছে। কার সাথে? এটা হচ্ছে আলিফলাম যুক্ত শব্দের সাথে, আর এইটা ইদাফত হয়েছে আলিফলাম ছাড়া শব্দের সাথে। এখন আমরা তো এটা জানতে পারলাম যে যখনই কোনো একটা শব্দ ইদাফত হবে তখন সেই শব্দটা মারেফা হয়ে যাবে। যেমন এই শব্দটা কিন্তু এখন মারেফা হয়ে গেছে।
কিন্তু মুদাফ ইলাইহি কিন্তু মারিফা হওয়া শর্ত না। ইদাফাতের জন্য মুদাফ ইলাইহি মারিফা হওয়া শর্ত না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্রাসাতিন একটি নাকেরা শব্দ হয়েছে, কিন্তু তারপরেও তিলমিদু শব্দটা কি হয়ে গেছে, মারিফা হয়ে গেছে, নির্দিষ্ট। কোত্থেকে নির্দিষ্ট হয়েছে, যেমন ছিল একজন ছাত্র, সে মাদ্রাসার ছাত্র হইতে পারে, স্কুলের ছাত্র হইতে পারে, কলেজের ছাত্র হইতে পারে। যখন বললাম যে একটি মাদ্রাসার ছাত্র, তখন কিন্তু একটু নির্দিষ্ট হয়ে গেল না, এটাই। আরেকটা হচ্ছে এখানে তিলমিদুল মাদ্রাসাতে, সে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র না। আর এখানে হচ্ছে সে মাদ্রাসার ছাত্র, কোনো একটা মাদ্রাসার ছাত্র হবে, ঠিক আছে, এটাই। সুতরাং তিলমিদু মাদ্রাসাতিন এটার অর্থ হচ্ছে কি, যে কোনো একটি মাদ্রাসার ছাত্র, বুঝতে পেরেছেন? আর এটার অর্থ হচ্ছে কি, মাদ্রাসার ছাত্র, ঠিক আছে। এই হচ্ছে গিয়া এই ধরনের যে বাক্যগুলো আছে এর মধ্যে কি পার্থক্য, বুঝতে পেরেছেন? এটা একটু সূক্ষ্ম, অত সূক্ষ্ম পার্থক্য না, জাস্ট হচ্ছে কি বিষয়টা একটু ধরতে কষ্ট। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে নতুন দের ক্ষেত্রে একটু হালকা প্যাচ লেগে যেতে পারে, যদিও প্যাচ লাগার মতো তেমন কিছু নাই, যদি আপনি এই যে আলিফ লামের বিষয়টা ভালোভাবে বুঝে থাকেন, ঠিক আছে। আর আলিফ লামের ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা একটা বিষয় সব সময় দেখে আসছি, যে যখনই শুরুতে আলিফ লাম আসে আমরা টি অর্থ দিই, তাই না? যে আল মাদ্রাসাতি হইছে, আল মাদ্রাসা, তো আমরা অর্থ করতেছি হচ্ছে মাদ্রাসা টি, তাই না, মাদ্রাসা টি। কিন্তু এটা সবসময় হবে না, কারণ হচ্ছে আলিফ লাম এসে দুইটা অর্থ প্রদান করতে পারে। এক নাম্বার হচ্ছে কোন নির্দিষ্ট, মানে বস্তু নির্দিষ্ট করে, হ্যাঁ, বস্তু নির্দিষ্ট করে, বস্তু নির্দিষ্ট করে, যেমন মাদ্রাসা টি মানে একটা নির্দিষ্ট করছে, আর একটা হচ্ছে শ্রেণী নির্দিষ্ট করে, ঠিক আছে। শ্রেণী নির্দিষ্ট করে কিভাবে বুঝবো, শ্রেণী নির্দিষ্ট করে, শ্রেণী নির্দিষ্ট করে বলতে যেমন আমরা বললাম যে আল মাদ্রাসাতু, আচ্ছা আল মাদ্রাসাতু দরকার নাই, আমরা বলি যে আল মাদিনাতু, আল মাদিনাতু কাবীরাতুন, কাবীরাতুন মিনাল কারিয়াতি। এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে শহর গ্রামের থেকে বড়। হ্যাঁ, এখানে শহর বলতে আমরা এটা বুঝাচ্ছি না যে শহরটা গ্রামটার থেকে বড়, আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামের বিপরীতে যে শহর, শহর যে শ্রেণীটা, গ্রাম যে শ্রেণী, এই শ্রেণীর থেকে কি বড়। বা মনে করেন আমরা মানুষদের ক্ষেত্রে বললাম যে আর রজুলু, আর রজুলু মানে কি, লোকটি, তাই না, বা রজুলু মানে লোক, আর রজুলু মানে লোকটি, বা লোক বুঝাচ্ছে মানে পুরুষ মানুষ। আর রজুলু কবিয়ুন মিনাল মারআতি, ঠিক আছে। শারীরিকভাবে পুরুষরা সাধারণত মহিলাদের থেকে শক্তিশালী হয়, সুতরাং সেক্ষেত্রে আমি যদি বলি আর রজুলু কবিয়ুম মিনাল মারআতি, মানে হচ্ছে যে পুরুষ নারীর থেকে শক্তিশালী। এখানে কিন্তু আমি পুরুষটি বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি কি, পুরুষ যেই শ্রেণী, এটা নারী যেই শ্রেণী তার থেকে শক্তিশালী। তার মানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, যখন কোনো একটা শব্দের শুরুতে আলিফ লাম আসে, সেটা নির্দিষ্ট করে, নির্দিষ্ট করার দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে বস্তু নির্দিষ্ট করে, নির্দিষ্ট একটা বস্তু নির্দিষ্ট করে, অথবা শ্রেণী নির্দিষ্ট করে, বুঝতে পেরেছেন? তার উপরে এই যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পেলাম যে তিলমিদুল মাদ্রাসাতি, এখানে দেখেন তিলমিদুল মাদ্রাসাতি মানে শ্রেণী নির্দিষ্ট করতে, যে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র না। আর হচ্ছে তিলমিদু মাদ্রাসাতিন, যে কোনো একটা মাদ্রাসার ছাত্র হবে। আমরা কিন্তু এই ধরনের কথা বলি যে কোনো একটা মাদ্রাসার ছাত্র হবে, বা কোনো একটা স্কুলের ছাত্র হবে, বুঝতে পেরেছেন? এটাই আর কি, যখন আমাদের কোনো একটা মাদ্রাসার ছাত্র বা কোনো একটা শহরের রাস্তা বুঝাতে হবে, যে কোনো একটা এইরকম যদি থাকে, তখন আমাদের মুদাফ ইলাইহিকে নাকেরা আনতে হবে। আর যখন স্বাভাবিকভাবে কোনো একটা বোঝানোর উদ্দেশ্য না, জাস্ট শ্রেণী বোঝানোর উদ্দেশ্য বা নির্দিষ্ট একটা মাদ্রাসা, যে মাদ্রাসাটার ছাত্র, তখন আমরা কি করবো, এভাবে আলিফ লাম দিয়ে ব্যক্ত, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর। এছাড়া আপনাদের আর যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে একটু করে ফেলবেন ইনশাআল্লাহ, অল্প একটু সময়ের মধ্যে। আর কারো কি কোনো ধরনের কোনো প্রশ্ন আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।